স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো হাওড় অঞ্চলের কৃষকের স্বপ্নভঙ্গ এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে পেয়েছি আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব। আপনাকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত। যেটি বলছিলাম যে হাওড় অঞ্চলের কৃষকের স্বপ্নভঙ্গ এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং আজকে বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে শিরোনাম কিন্তু এটিই হয়েছে যে হাওড় অঞ্চলের যে বাঁধ ভেঙে যে বন্যার সৃষ্টি হয়েছে সেটির কারণে অনেক কৃষক তাদের ধান সময় মতো কাটতে পারেনি, তাদের চোখের সামনে মাঠের ফসল সব তলিয়ে গেছে। আনোয়ার ফারুক, এই জিনিসটা তো বা এই ঘটনা তো প্রত্যেক বছরই ঘটে আসছে, কেন বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা ঘটতে দিচ্ছি? এখানে আসলে কি করার আছে? ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয়টা হলো আপনি যেটা বললেন যে আজকে নিউজ আসছে, এটা আসলে এটা ন্যাশনাল ইস্যু, আমাদের জাতীয় ইস্যু। কারণ আমাদের প্রধান ফসল হলো চাল। আমরা এবং যে আমাদের টোটাল যে আমরা রাইস প্রোডাকশন করি তার 60% আসে আমাদের এই বোরো মৌসুমে, এবং এটাই আমাদের প্রধান ফসল। আবার এই বোরো মৌসুমের যে চাল আসে তার আপনার 10% আসে হাওড়া এলাকা থেকে, আমার এই 9টা জেলা থেকে। টোটাল রাইস প্রোডাকশনের প্রায় 10% রাইস আসে আমার হাওড়া এলাকা থেকে। হাওড়া এলাকার আরেকটা অসুবিধা হলো যেটা মোটামুটি 90% 80 to 90% জমি হলো এক ফসলি, একটাই ফসল করে, তারা বছরে একটা ধান পায়। তো এখন আমরা বারবার যেটা বলেছি যে যেহেতু হাওড় আমাদের এক ফসলি জমি এবং কৃষকের একটাই সুযোগ, সেই ধানটা যদি নষ্ট হয় তাহলে তো স্বপ্ন ভঙ্গ না, শুধু তাদের জীবনটাই এলোমেলো হয়ে যাবে। আপনি সরকার অবশ্য একটা ঘোষণা দিয়েছে, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যাদেরকে 3 মাসের সাপোর্ট দিবেন। এটা একটা অত্যন্ত ইতিবাচক, আমি সারা সরকারের পক্ষ থেকে আমি মনে করি যে ইমিডিয়েট যে রেসপন্সটা করেছেন, বাট ইট ইজ নট এনাফ। কারণ আপনি আগামী ফসল পেতে আমার কৃষককে আরও 1 বছর 11 মাস ওয়েট করতে হবে। আজকে থেকে ঠিক 12 মাস পরে আবার তার ঘরে ফসল আসবে। তাহলে 3 মাস সরকার সাপোর্ট দিলে বাকি 9 মাসে কি করে চলবে? তার তো আর কোনো, হাওড়ে কিন্তু অন্য জীবিকার সুযোগ নেই। বর্ষাকালে কিছুটা ফিশিং থাকে, ধান কাটাকে কেন্দ্র করে কিন্তু অনেক কৃষক হাওড় অঞ্চলে যান, বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা যান। আর কিছু কিছু এলাকাতে আছে আপনার কিছু মাছের চাষ হয়, সেগুলো এই ছোট কৃষকদের জন্য সম্ভব না, সেগুলো বড় কৃষক যারা আছেন বা যারা হাওড়ে মাছ চাষ করেন তাদের জন্য। যারা ফিশিং কমিউনিটি আছেন তাদের একটা টোটাল পপুলেশনের প্রায় 15 to 20% কিন্তু আবার এই ফিশিং হাওরে কাজ করেন, প্লাস তারা জমি চাষও করেন, মার্জিনাল ফার্মার, কেউ ল্যান্ডলেস ফার্মার। সুতরাং এই হাওরের যে ক্ষতিটা আমাদের প্রত্যেক বছর হয়, এটা আসলে আমাদের জন্য একটা, আমরা মনে করি যে এটা ওই কৃষক পরিবারের জন্য রিকভার করা সম্ভব না। সরকার 12 মাস সাপোর্ট দিলেও তার পক্ষে সম্ভব হবে না, কারণ তাকে 1 বছর পরে আবার ধান পেতে হবে। এখন এর মূল সমস্যাটা হলো যে যদি আপনার কখনো আগাম বেশি বৃষ্টিপাত হয়, যেমন আপনার গত 7 দিন ঢাকাতে প্রচন্ড গরম ছিল, আমরা সবাই কিন্তু এক্সপেক্ট করেছি একটু বৃষ্টি হোক, ওয়েদারটা নামবে। কালকে কোনো একটা অনুষ্ঠানে ছিলাম, আমাদের একজন গেস্ট বলতেছিলেন যে বৃষ্টি হয়েছে, আমরা খুব আরামে আছি। তা আমি রেসপন্স করেছি এটা আমার জন্য আরাম, বাট কৃষকের জন্য এটা অভিশাপ। কারণ হাওড় এলাকা তো ডুবে যাচ্ছে আপনার বন্যায়, যারা ফ্লাড হচ্ছে, কিন্তু অন্যান্য এলাকা যেখানে ধান কাটছেন, ধান মারাই করতে পারছেন না, ধান শুকাতে পারছেন না, আগামী 15 দিন আমাকে প্রচন্ড খরা থাকতে হবে, রোদ থাকতে হবে এই ধান তুলতে গেলে, নরমাল এলাকার জন্যই। আর হাওড়ে তো আরো অবস্থা খারাপ, নাহলে তো এটি তো খাদ্য নিরাপত্তা ব্যবস্থার উপরে আবার প্রভাব ফেলবে। অবশ্যই প্রভাব ফেলবে। এখন যেটা হাওড়ের জন্য আমরা বারবার বলি যে কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনা দরকার। একটা হলো যে হাওড়ে যে ধান চাষটা আমরা করি সেটা যদি ডিউরেশনটাকে কমিয়ে আনা যায়, যে এপ্রিলের মধ্যেই যাতে হারভেস্ট হয়ে যায় 15 তারিখের মধ্যে, তাহলে কিন্তু আমার ভয়টা কম থাকে। কারণ আগাম এই বৃষ্টিটা বা ফ্লাডটা যেটা আমরা এপ্রিলের শেষে আসে, সো এপ্রিলের 20 তারিখের মধ্যে আমি সব ধান কাটতে পারতাম, তাহলে আমার ভয়টা থাকতো না। সেই ক্ষেত্রে আমরা বলেছি, গবেষণাকে জোর দিতে বলেছি, যেটা হলো যে শর্ট ডিউরেশন ধান করতে হবে, যেটা আমার এই সময়ের মধ্যে পেতে পারি। অল্প সময় ধানটা আসবে, 120 দিনে বা 110 দিনে যদি আমি বোরো ধান পাই, আমার ফলন যদি 10% কম হয় তাতেও আমার আপত্তি নেই, বাট আমি 100% ঘরে তুলতে পারবো। আরেকটা হলো যে আমরা এই কাল্টিভেশন প্র্যাকটিসটাকে এগিয়ে আনা যায় কিনা, যে 15-20 দিন আগে যদি আমি রোপণ করতে পারতাম তাহলে 15 দিন আগে আসতো। হাওড়ে কিন্তু 6 to 7 ডেজ একটা বড় চ্যালেঞ্জ, এই 7 দিনই বন্যা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে যেগুলো নিচু এলাকা, হাওড়ের মধ্যে আবার 3 ধাপ আছে, উঁচু, মধ্যম এবং নিচু এলাকার জন্য এটা খুবই ভয়ানক একটা সিচুয়েশন হয়। তো এখন
নিচু এলাকার জন্য জমি কি কোন ধানগুলো চাষ করা যাবে এবং কি কখন চাষ করতে হবে এই বিষয়ে কৃষকের পরামর্শ দেওয়া, আমি মনে করি সরকারের একটা এক্সটেনশন ডিপার্টমেন্ট একটা বড় রোল প্লে করা দরকার এখানে। জি, বিশেষ করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা সহ যে দেশের উত্তর প্রায় 9টি জেলা আমাদের জি হাওড়ে যে ব্যাপক যে প্রত্যেক বছরে আমরা দেখতে পাই যে ধানগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে, তাদের জন্য কৃষি মন্ত্রণালয় থেকে কোনো সচেতনতা কার্যক্রম কি গ্রহণ করা হয়েছিল এর আগে কখনো? আচ্ছা, সচেতনতার কার্যক্রম প্রত্যেক বছরে নেওয়া হয়। যেমন আমরা ধান কাটার জন্য উৎসাহিত করা, মেশিন ব্যবহার করে আমরা ধান কেটেছি যাতে করে দ্রুত ধানটা আসে। বেশ কয়েক বছর সাকসেসফুলি ধানগুলো হারভেস্ট করা হয়েছে। তো এই বছরে এপ্রিলে একটু বেশি বৃষ্টিপাত হওয়াতেই কিন্তু আপনার এই সুনামগঞ্জ এবং এই নেত্রকোনা এলাকাতে পানি নেমে গেছে। কিন্তু আপনি কি এখানে শুধু বৃষ্টিপাতকেই দায়ী করবেন? এখানে তো আবার বাঁধ যে অপরিকল্পিত যে বাঁধ নির্মাণ করা হয়, বাঁধ ভেঙে যে পানির ঢাল যে আসে, পানিটা আসছে তো বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই আগাম এই পানিটা আসছে। এখন যে কাজটা দরকার যে বাঁধগুলা কেন এত ভঙ্গুর হবে, আমার প্রশ্ন হলো যে আমি কৃষকের পক্ষে কেউ বলার নেই বলে, গরিব কৃষক তার পক্ষে কেউ বলবে না বলে যে যেমন তেমন বাদ করে কেন চলে যাবে। সুতরাং এই জায়গায় যে আপনি বললেন যে আমাদের করণীয় কি, গভর্নমেন্টের করণীয়টা হলো যে যদি আমি বাদ করি পার্মানেন্ট বাদ হতে হবে যাতে এটা কোন অবস্থাতে কৃষকের ক্ষতি না হয়। দ্বিতীয় হলো যে আমার বৃষ্টি হবে, পানিটা যত দ্রুত নেমে যায় সেই জন্য আমার নদীগুলোকে, ড্রেজিংগুলোকে রেডি রাখতে হবে প্রতি বছরে, যাতে আমার বৃষ্টির পানিটা কখনোই জমে না যায়। একদিনের বেশি 2 দিন হলেই কিন্তু আপনার বন্যা হয়ে যায়, আগাম বন্যা, ফ্ল্যাশ ফ্লাড, বিশেষ করে মৌলভীবাজার, সুনামগঞ্জ, এটা পাহাড়ে পানি নামলেই সমস্যা হয়। সুতরাং আমার তো পাহাড় থেকেই পানি নামবে, যেহেতু আমার এই জেলাগুলো পাহাড়ের পাদদেশ আছে অবস্থিত, ভারতে বৃষ্টিপাত হলেও পানিটা নামবে। তাহলে আমাকে ওই ব্যবস্থাই করতে হবে যাতে পানিটা কত দ্রুত আমি নিষ্কাশন করতে পারি। সেই খালগুলোকে, সেই নদীগুলোকে আমার রেডি রাখতে হবে। সেই কাজটা একটা বড় বিনিয়োগের দরকার, এখন সরকার করতে পারছেন না। বাট আমি মনে করি যে আমাকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশের প্রায় 10% মানুষ যেখানে বাস করে তাদেরকে বাদ দিয়ে তো আপনার উন্নয়ন হবে না। সো এটাকে একটা টপ প্রায়োরিটি বেসিস সরকারকে কিছু কার্যক্রম নিতে হবে। জি, আনোয়ার ফারুক, আপনি নদী ড্রেজিং এর কথা বলেন। আপনি তো কৃষি মন্ত্রণালয়ের একজন সাবেক সচিব। আপনি যখন দায়িত্বে ছিলেন তখন আসলে আমাদের দেশের নদীগুলোর নাব্যতার কি অবস্থা ছিল, তা কি অবস্থায়, মানে আমাদের যেটাকে বলা হয় বালু মহাল, নদী কেন্দ্রিক যে গড়ে ওঠে একটা বালু মহাল, দুর্নীতির অপর একটি চিত্র, তখন আপনি কি অবস্থা দেখেছিলেন? আমরা মনে করি এটা খারাপ, যত দিন যাবে ততই যাবে, রিভার বেডগুলো তত উঁচু হতে চাইছে। কারণ পাহাড়ে একটা সমস্যা হলো যে প্রচুর পরিমাণ বালু এবং পাথর আসে। সো এভরি ইয়ার আপনাকে এটাকে ক্লিয়ার করতে হবে, যত বেশি পরিষ্কার করবেন তত বেশি পানি দ্রুত যাবে এবং বালু এবং পাথর আসবে। সেটাও আমাদের একটা রিসোর্স, কিন্তু আমরা শুধু রিসোর্স আরোহণ করার জন্য অনেক সময় এইগুলোকে ড্রেজিং রেগুলারলি করি না, ব্যবসায়ী মহল যেটা করে। সুতরাং সরকারের কাজটা হবে যে এই কাজটা যাতে এফিশিয়েন্টলি হয়। কারণ কি ব্যবসায়ী মহল অনেক প্রভাবশালী থাকে, তারা প্রশাসনকে চাপ দিয়ে এটাকে স্লো করতে পারে, কৃষক তো বলতে পারে না। এখন কৃষকের জমি তলিয়ে গেলে কিন্তু তার পক্ষে বলার কেউ নেই, কিন্তু কোনো ব্যবসায়ীর যদি বালুমহল ডুবে যেত তাহলে কিন্তু সে কম্পেনসেশন ক্লেম করবে, সে পাবে, কিন্তু কৃষক পায় না। কিন্তু কৃষকের পক্ষে এই যে কেউ বলছে না, এই সংস্কৃতিটা কি চেঞ্জ করা যায় না? অবশ্যই যায় এবং যাইতে হবে। আমি বলবো যে যাইতে হবে, কারণ আপনি যদি বাংলাদেশকে টিকিয়ে রাখতে চান, বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনাকে কৃষকের কথাটাই শুনতে হবে। কারণ এই দেশে একমাত্র সেক্টর যেটা এই দেশের এই 16 কোটি মানুষকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখছে সেটা হলো কৃষক। কৃষক রাত দিন কষ্ট করে রোদে ঘামে ভিজে ফসল ফলায়, ফসলের মূল্য পাচ্ছে না, তারপরেও সে আবার ফসল ফলাচ্ছে। সেখানে কিন্তু আমরা এই গরিব কৃষকদের পক্ষ নিয়ে কথা বলি না। সরকার পলিসি করেন, সবই করেন ঢাকা বসে, কৃষকদের ইন্টারেস্টটা আমরা খুব কম দেখি। আমি মনে করি যে কৃষকদের এখন যে সময় আসছে, আপনি যদি দেশের একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট চান তাহলে কৃষক বাদ দিয়ে আপনি পারবেন না। আপনি অবশ্যই কৃষিকে, আমার কৃষকের বড় চ্যালেঞ্জটা কি, একটা চ্যালেঞ্জ হলো যে আমি ফসল তুলতে পারছি না দুর্যোগের কারণে, তাহলে আমার সেখানে প্রোটেকশনটা কি? আমরা বারবার বলছি এখানে আপনার আজকে যদি ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স থাকতো তাহলে কৃষকের যে ক্ষতিটা হয়েছে ইকুইভ্যালেন্ট টাকা যদি আমি তাকে দিতে পারতাম ইন্স্যুরেন্সের ক্লেম হিসেবে, তাহলে সে কিন্তু 1 বছর সে চলতে পারতো। সরকারকে এক্সট্রা সাপোর্ট দিতে হবে কেন? সরকার যদি তার ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা চালিয়ে যেত এই নিচু এলাকা বলে, তাহলে আজকে এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এ তো সে কৃষক নিজে ক্ষতিগ্রস্ত করেনি, তার এফোর্ট কম ছিল না, সে বীজ লেগেছে, সার দিয়েছে, ইরিগেশন করেছে, ফসল ঘরে আনবে, ঠিক এই মুহূর্তে বন্যা আসলো। সুতরাং এই ইন্স্যুরেন্স সিস্টেমটা এখানে চালু করা খুব দরকার। এখন ইন্স্যুরেন্স হয়তো আপনি কৃষকের উন্নতি করবেন, কিন্তু দেশের যে ফসল ঘাটতি হলো সেটা তো আপনি কভার করতে পারবেন না। কিন্তু এই যে সরকার যে কৃষি কার্ড বিতরণ শুরু করলেন, যদিও পাইলট প্রকল্প বলা হচ্ছে, এই কৃষি কার্ডগুলোর মধ্যে কি যে ইন্স্যুরেন্স বললেন এই ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে? এখনো হয়নি, বাট হবে, ইট ইজ ইন দ্য প্রসেস। কিন্তু আমরা বেশ কিছু বছর যাবত বলে আসছি
দুর্যোগপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে তাদের ব্যবস্থা করা। যেমন এবছর দেখেন কিছুদিন আগে পেঁয়াজ চাষিদের, আমাদের অল্প কিছু পেঁয়াজ চাষি তাদের পেঁয়াজ পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে, 5 টাকা কেজি বিক্রি করতে পারে নাই, মানে যে আমরা 300 টাকা কেজি পেঁয়াজ খেতে হয়েছে। কিন্তু এই যে কৃষকের ক্ষতি হলো, তখন আমি কোথায় ছিলাম? যদি আজকে পেঁয়াজটাকে ক্রপ ইন্স্যুরেন্সের আন্ডারে আমরা রাখতে পারতাম, তাহলে কিন্তু কৃষকরা অ্যাটলিস্ট ক্ষতিগ্রস্তটা হতো না। সরকারকে তো টাকা দেওয়ার দরকার নেই, আমি সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। সরকার এই 2 লক্ষ কৃষককে, পেঁয়াজ চাষিকে যদি তার স্কিমে আনতে পারে যে ঠিক আছে প্রিমিয়ামরা আমরা দেবো, যদি ক্ষতিগ্রস্ত হয় ইন্স্যুরেন্স তুমি ক্লেম পাবা, সেই জায়গায় আমাদের কাজ করা যাবে। সে একইভাবে আমরা মনে করি আমাদের যতগুলো দুর্যোগপূর্ণ এলাকা আছে, হাওড়া এলাকা আছে, আবার আমন মৌসুমে যান আপনাদের দিনাজপুর, রংপুর, আপনার ব্রহ্মপুত্র বেসিনে, সেখানেও বন্যা হয়, আগাম বন্যা হয় বা পরবর্তীতে বন্যা হয়, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমার যেহেতু কৃষি নির্ভর দেশ, পানি ছাড়া আমার কৃষি হবে না, সুতরাং পানি ব্যবস্থাপনাটাকে আমাকে জোর দিতে হবে। সেখানে এমনভাবে ব্যবস্থা রাখতে হবে যে আমার প্রয়োজনে আমি ইরিগেশন করতে পারবো, এবং যখন আমার অতিরিক্ত পানি সেটা যাতে দ্রুত নিষ্কাশন হয়ে যায়, আমার জমিতে আটকে না থাকে। এই কাজটার জন্য ইটস ট্রু যে আমাকে প্রচুর বিনিয়োগ করতে হবে, আমি মনে করি প্রয়োজনে তাই করতে হবে। কারণ এই যদি আপনি 16 কোটি মানুষের খাবার আপনি কখনো কিনে খাওয়াতে পারবেন না। আজকে দেখেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ লাগার পরে তেলের ক্রাইসিসের কারণে আমরা কি কষ্ট পাচ্ছি। আমি তো তেল দিতে পারছি না ডেলিভারি, কিলোমিটারের পর কিলোমিটার লাইন আছে গাড়ির তেলের জন্য। কিন্তু এটা যদি আছে খাবার না থাকতো, তাহলে আপনি কোথেকে খাবার সংগ্রহ করবেন? কারণ ফুড তো অ্যাভেলেবেল না কোথাও, এত ফুড, 16 কোটি মানুষের ফুড। আর আমার এই পরিমাণ টাকা নেই। মধ্যপ্রাচ্য যুদ্ধ যখন শুরু হয়েছিল, তখনই কিন্তু আমরা একটা শঙ্কার মধ্যে ছিলাম যে এবার তো জ্বালানির একটা ক্রাইসিস হতে যাচ্ছে, সামনে বড় মৌসুম, এরই মৌসুম, তখন কৃষকদের একটা দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে। তো যাই হোক, এখন অনেকটাই হয়তো জ্বালানির সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এই যে এখন হাওড়ে যে বন্যা দেখা দিয়েছে, এটি নিয়ে আসলে কৃষকের কথা শোনার জন্য কৃষি মন্ত্রণালয় কিংবা এই ধরনের কোনো মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ কি কখনো নেওয়া হয়েছে যারা ডিরেক্ট একদম কৃষকের সাথে যোগাযোগ করবে? না, যোগাযোগ আমরা খুব একটা দেখি না। সাধারণত ফিল্ড থেকে রিপোর্টগুলো আসে, সেইভাবে সরকার সিদ্ধান্ত নেয়। বাট এখানে এই যে বললেন যে এই তেল সংকটে, কিন্তু এখানে আমার ধানেরও একটা সমস্যা হয়েছে বড়। একটা সমস্যা হয়েছে শুরুতে যারা আপনার ইরিগেশন করেছে তাদের পর্যাপ্ত ডিজেল তারা পায়নি। বাট তার চেয়ে বড় সমস্যা এই মুহূর্তে যারা হারভেস্টার দিয়ে ধান কাটছে তারা ডিজেল পাচ্ছে না। আমার যদি হারভেস্টার মেশিনগুলো চালু থাকে, এবং আমি জানি যে আমার এখানে বন্যা হতে পারে, আগাম আর্লি ওয়ার্নিং সিস্টেম বলছে যে বন্যা হবে, তাহলে আমি বেশি পরিমাণ হারভেস্টার সেখানে মোবিলাইজ করে যদি ধানগুলো মেশিনে কাটাতে পারতাম কৃষকরা দিয়ে, তাহলে হয়তো ক্ষতিগ্রস্তটা কমানো যেত। সুতরাং এই ধরনের সমস্যাগুলো যখন আমি অ্যাপ্রিহেন্ড করি, তাহলে আমার আজকে থেকে 1 মাস বা 15 দিন আগে একটা প্ল্যান নেওয়া দরকার ছিল। সেই কাজটা আমরা করতে পারিনি, ফেল করেছি। আমরা মনে করি কৃষি মন্ত্রণালয় বা সম্প্রসারণ বিভাগ এই কাজটা করতে পারেনি। ঘাটতি কোথায়, এই জিনিসটা জানবো আপনার কাছ থেকে। তবে একটি বিরতির পরে আবারও ফিরছেন আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব। আনোয়ার ফারুক, আমরা ধান কাটার মৌসুমে আসলে অনেক সময় দেখতে পাই যে শ্রমিক বা লেবার পাওয়া যায় না। এই বিষয়টি নিয়ে আপনি একটু বিস্তারিত বলবেন। আমাদের আসলে কৃষিতে একটা বড় চ্যালেঞ্জ এখন, যেহেতু আমরা কমার্শিয়াল এগ্রিকালচার করি, এখন বেশি ফসল হয়, লেবার একটা ক্রাইসিস, বিশেষ করে হারভেস্টকালীন সময় এবং চাষের সময়। যে জন্য আমরা গত কয়েক বছর ধরে চেষ্টা করে আপনার মেশিনের ব্যবহারটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে, এবং এখন রাইস হারভেস্টার অনেক পপুলার। আমরা হারভেস্টারের একটা সুবিধা আমরা দেখেছি যে কোভিডের সময় দেখেছি হাওড়া এলাকায় যখন লেবার পাওয়া যায় না, তখন হারভেস্টারে যেহেতু লেবারটাকে কম দিয়ে হারভেস্টারে অনেক বেশি ধান কাটা গেছে, দ্রুত ধান কাটা যায় এবং সম্ভব, এবং হাওড় থেকে ধানগুলো কেটে আনা অনেক সহজ হয়েছে। আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে প্রতি বছরই হাওড়ে বন্যা আসে, ধান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা কি করি? আমি মনে করি যে এবছর যেটা সরকারের বা সম্প্রসারণ বিভাগের ব্যর্থতা, যে তারা হাওড়টাকে নিয়ে হয়তো চিন্তাই করে নাই। ওয়েদার ভালো ছিল এবং বৃষ্টিপাত ছিল না, এবার ফসল কিন্তু মাঠে খুব ভালো ছিল, রবি ক্রপ এক্সিলেন্ট হয়েছে, ভুট্টা ভালো, এবং ধানের অবস্থা খুব ভালো ছিল। কিন্তু যদি বন্যা হয় তাহলে কি হবে, এর জন্য যে একটা আপনার প্ল্যান করা, যে ইমার্জেন্সি আমরা কি কি কাজ করতে পারি, যে হারভেস্টার বেশি সেখানে নামিয়ে দেওয়া, ডিজেলটা সাপ্লাইটাকে নিরবিচ্ছিন্ন রাখা, কৃষকদেরকে লেবার প্রয়োজনে সরবরাহের ব্যবস্থা নেওয়া, এই কাজটা ফেল করেছে আমি মনে করি। তা না হলে তো ক্ষতির পরিমাণটা আরো কমানো যেত। আপনার কি মনে হয় যে এই সরকার নতুন বলেই হচ্ছে এইদিকে একটু মনোযোগ কম দিতে পেরেছে, নাকি হচ্ছে সরকারের আসলেই ওই দিক থেকে? সরকার ডেফিনেটলি সরকার নতুন বলে হয়তো এই কাজগুলোর সাথে তার অভিজ্ঞতা নেই, জানে না, কিন্তু আমার ডিপার্টমেন্টের লোকগুলো তো যা পুরাতন, নিশ্চয়ই হাওড়ে ওখানে যারা যেই আমার এগ্রিকালচার অফিসার আছেন, তারা তো জানেন তার এলাকার কিছু সমস্যা। সুতরাং দে শুড রিপোর্ট ইট টাইমলি, যে আমাদের কি করতে হবে, এখন কি করণীয়, হোয়াট নেক্সট। এখন আমি হয়তো সবটা ধান বাঁচাতে পারতাম না, আমি যদি একটু বাঁচাতে পারি সেটাও লাভ, ওই কৃষকের জন্য লাভ, দেশের জন্য লাভ। আমরা এই জন্য বলি যে এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য
স্পেশাল কিছু প্রোগ্রাম থাকা দরকার রেগুলার, যে এটা আসবে করতে হবে, না হলে নাই আমি প্রজেক্টটা সেফ, কিন্তু নিতে হবে। এর কোনো কিন্তু এগুলো নিয়ে যে প্ল্যানিংটা দরকার, এটা কি সেই কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে কখনো নেওয়া হয়েছে? আগে অনেকবার আমরা হয়েছে, বিশেষ সময় এগুলো আমরা হয়েছে, যখন আপনার আমনে আর্লি ওয়ার্নিং সিস্টেম আসলে ধান কেটে নেওয়া, কৃষকদের পরামর্শ দেওয়া যে ধান কেটে নিতে হবে যাতে সাইক্লোনে ক্ষতিগ্রস্ত না হয়, বা হাওর এলাকায় আমরা এই যে কোভিডের সময় ধান কাটা বলেন, বা পরবর্তীতে গত 12 বন্যার সময় ধান আগাম কাটা, এগুলো করতে হবে। এর বিকল্প এগুলো তো নিশ্চয়ই ভালো কর্মসূচি, এগুলো কেন কন্টিনিউ করা হয় না? না, কন্টিনিউ হয় না আমি বলবো না, বাট যে পরিমাণ হওয়া প্রয়োজন ছিল আমরা অতটুকু মাঠে দেখছি না। আর হয়তো পানি বেশি আসছে কোনো এলাকাতে, কিন্তু সেই পানি তো বেশি আসতেই পারে। এখন ওই যে আপনি বললেন যে পানি নিষ্কাশন হবে কেমন করে, আমরা এত রাস্তাঘাট করেছি অপরিকল্পিত ভাবে, পানি তো জমে যাচ্ছে, পানিটা তো ড্রেন আউট হয়ে যাচ্ছে না, তাতে ধান ক্ষেত তো আপনার 2 দিনের বেশি 3 দিন পানি নিচে থাকলে আর ধানটা পাওয়া যাচ্ছে না। জি, আনোয়ার ফারুক, যোগাযোগ ব্যবস্থার প্রসঙ্গ যখন আসলো তখন তাহলে একটা কথা তুলতেই হয় যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে গিয়ে সেটা শুধু হাওড় অঞ্চলেই না, পুরো বাংলাদেশেই দেখা যাচ্ছে যে একটু বৃষ্টি হলেই বা একটু ভারী বর্ষণ হলেই পানি জমে থাকছে। চট্টগ্রামে এটা প্রত্যেক বছরই হচ্ছে, রাজধানী ঢাকাতেও হচ্ছে। এটি আসলে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আসলে মুক্তি পাওয়ার একটা প্রথম ব্যাপারটা যদি আমি হাওর নিয়ে বলি, যে আপনি প্রকৃতির সাথে যুদ্ধ করে পারবেন না। নিশ্চয়ই আমাদের কখনোই প্রকৃতির বিরুদ্ধে যাওয়া উচিত না, আমাদের উচিত হবে প্রকৃতির সাথে আমাকে অ্যাডজাস্ট করা। ধরেন আমি হাওরের সব জমিতে ধান করতে যাব কেন? যে নিচু জমি, যেটা আমার বেশি ভালনারেবল, যেটা আমি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করি, সেখানে আমি ধান না করে অন্য কিছু করতে পারতাম, মাছ চাষ করতে পারতাম, হাঁস চাষ করতে পারতাম। ওই ধরনের প্রফেশনে মানুষকে নিতে হবে। এখন আমার ধান প্রয়োজন বলে সব জমিতে আমাকে ধান করতে হবে কেন? এটা হলো একটা প্রথম প্রশ্ন। এই জন্য হাওরে আমরা মনে করি যে হাওর ইজ এ রিসোর্স বাংলাদেশের জন্য, পানিটা অত্যন্ত রিসোর্সফুল। সে হাওরটা নিয়ে দেখেছি, হাওরের মাঝখানে আপনারা রাস্তা করেছেন, ডুবন্ত রাস্তা করেছেন, এগুলো কিন্তু একসময় আবার আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কয়েক বছর পরে দেখা যাবে। আমরা যদি হাওরটা ফ্রি থাকতো, তাহলে আমার প্রোটিনের যে ডেফিসিয়েন্সি মাছ, সেটা কিন্তু হাওরে অনেক বেশি রিসোর্সফুল, ধানের চেয়ে বেশি আমার এটা রিসোর্সফুল হতে পারতো, হাঁস পালন হতে পারতো। সেই জায়গাগুলোতে আমরা আরো বেশি জোর দেওয়া উচিত। সুতরাং প্রকৃতির সাথে ফাইট না করে হাওরে আমি রাস্তাঘাট করা, হাওরে সবকিছু করতে হবে এমন কোনো কথা নেই। নিচু এলাকাটাকে তার মতো থাকতে দেন, পানি আসতে দেন, ন্যাচারালি পানি আসবে, পানি চলে যাবে। এর মাঝখানে আমি ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বাড়ানো যায় কিনা, অল্টারনেট, এগুলো আমাকে দেখতে হবে। কারণ ওই যে আমার যে কৃষক, আপনি 3 মাস সাপোর্ট দেবেন, বাকি 9 মাস তার ইকোনমিক অ্যাক্টিভিটি দিতে হবে। তাকে হাঁস পালন করান, তাকে মাছ চাষে উদ্বুদ্ধ করেন, মাছ কালেকশনে মাছ আহরণ করতে, ক্যাচ করে তাকে সুযোগ করে দেন, তাহলে যাতে সে সার্ভাইভ করতে পারবে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে হবে। ইকোনমিক অ্যাক্টিভিটিস আমাদের হাওরে বাড়াতে হবে, যেটা আমাদের নাই। কোথায় আটকে যাচ্ছে? যে প্রণোদনার বিষয়টিতে আটকে যাচ্ছে নাকি অন্য কোনো? না, এটা হলো যে আপনার ধরেন কৃষি মন্ত্রণালয় শুধু ধান চাষের মধ্যে সীমাবদ্ধ। যখন হাঁস চাষ বা অন্যান্য অ্যাক্টিভিটিস আসবে, তখন অন্যান্য মিনিস্ট্রি রিলেটেড হচ্ছে, তখন এরা কিছু করতে পারে না সেখানে, সেটা আরেকটা মিনিস্ট্রির কাজ। সো এই জন্য হাওর উন্নয়ন বোর্ড ছিল, ডেভেলপমেন্ট বোর্ড ছিল। এই বোর্ডগুলোর কাজ হবে ইন্টিগ্রেশন করা, সবাইকে নিয়ে। হাওরের জন্য স্পেশাল কিছু প্রোগ্রাম থাকতে হবে, যেটা হাওরে, ওই যে প্রথমে বললাম যে হাওরে যদি আজকে ইন্স্যুরেন্স স্কিম থাকতো, তাহলে কৃষকের ক্ষতি হতো না। হাওরে যদি আজকে অল্টারনেট অ্যাক্টিভিটিস থাকতো, ইকোনমিক অ্যাক্টিভিটিস থাকতো, তাহলে সরকারকে টাকা দিতে হতো না। হাওরে যদি আগে থেকে ওয়ার্নিং সিস্টেম দেওয়া থাকতো যে তোমার এই এলাকাগুলো ক্ষতিগ্রস্ত বেশি হবে, সো এখানে ধান করা যাবে, যাবে না, বা এখানে ধান করলে কোন জাত করা যাবে, যেটা সব অল্প সময়ে আসে, সেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া। যেরকম আনোয়ার ফারুক, বিভিন্ন সংগঠন রয়েছেন, যেরকম হচ্ছে নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছিল, এখন কি অবস্থা আসলে আমি ঠিকমতো তথ্যটা জানি না, আপনি জানবেন হয়তো। তারা কি কোনোভাবে যুক্ত হতে পারে কিনা? না, ওরা তো ধরেন নদী রক্ষা, তারা হলো নদীর বিষয় নিয়ে কাজ করবে, তারা ধান বিষয় নিয়ে তারা ইন্টারেস্টেড, কিন্তু এখন বলতেছি আমি, এখন আমাদের কাজ হবে, কৃষির কাজ হবে নদী রক্ষার সাথে কমিউনিকেট করা, যে আমার পানিগুলা যাচ্ছে না, ড্রেজিং এর কি অবস্থা, প্রেসার দেওয়া, বা সরকারের যখন আপনার একনেক হয়, বিভিন্ন প্রকল্প হয়, সেখানে তুলে ধরা যে এই কারণে আমার এই এলাকাতে পানি জমে থাকে। সো এই জিনিসগুলোকে সরকারকে প্রকল্প নিয়ে কাজগুলো এগিয়ে নেওয়া যাওয়া, এখানে কোঅর্ডিনেশনটা দরকার। এখানে ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি, এগ্রিকালচার মিনিস্ট্রি, তারপর আদার রিলেটেড মিনিস্ট্রিগুলোর সাথে কোঅর্ডিনেশনটা আরো বাড়াতে হবে। সেই জন্যই আপনি ওই যে বললাম যে আমাদের যদি আজকে হাওর ডেভেলপমেন্ট বোর্ড শুধু হাওরের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে সীমাবদ্ধ থেকে যে তাদের উন্নয়ন কাজগুলো কোঅর্ডিনেট করতে পারতেন, তাহলে অনেক সমস্যা সমাধান হতো। আরেকটি বিষয় জানতে চাই যে আমরা প্রায় সময় দেখতে পাই, এবং জানি না এটার সাথে প্রভাবশালীরা একদম ওতপ্রোতভাবে জড়িত, সবাই জানে এটা, যে বাঁধের পাশের গর্ত থেকে যে মাটি উত্তোলন করে নিয়ে যাওয়া, এটি আসলে রক্ষায় কারা কাজ করছে? এটা তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা দেখেছি যে বালু উত্তোলন নিয়ে তো কাহিনীর শেষ নেই।
সুতরাং এই জায়গায়ও আমি মনে করি যে সরকারের পরিকল্পনাটা ক্লিয়ার থাকা উচিত, যে স্পেসিফিক থাকা উচিত, যে আমি আমার ধরেন আপনি এখন মাটি ভরার জন্য আমি জমির মাটি কাটবো কেন, আমি যদি নদীর থেকে বালু কালেক্ট করতে পারি সেটা আরো বেটার হতে পারতো। সরকার যদি সিস্টেমেটিক্যালি নদীগুলোকে ড্রেজিং করে মাটিটা সাপ্লাই করে ফর আমাদের বাড়িঘর করার জন্য মাটির প্রয়োজন হবে, সেই মাটিটা এখন যেটা হয় যে কিছু কিছু লোক ব্যবসায়িক স্বার্থে অপরিকল্পিতভাবে একই জায়গা থেকে কাটে হয়তো, বা যেখান থেকে তার রাস্তার কাছে আছে কমিউনিকেশন সুবিধা সাপ্লাই করতে সুবিধা হবে সেটা করে, এতে করে হয় কি ইমব্যালেন্স হয়ে যায়, যে ভালো জায়গাটা নষ্ট হচ্ছে অথচ যেখানে আমার মাটি কাটা দরকার সেখানে কাটা হচ্ছে না। সুতরাং আমরা মনে করি যে আমাদের এই ড্রেজিং সিস্টেমটা সরকারিভাবে করা উচিত এবং সরকারকে এটা দায়িত্ব নিয়ে করতে হবে। আপনি কি মনে করেন এই ক্ষেত্রে যে স্থানীয় সরকার পর্যায়ে যারা রয়েছেন, যারা কাজ করছেন, তারা কোনোভাবে সাহায্য করতে পারে কি? অবশ্যই করতে পারেন, বিকজ আমার স্থানীয় গভর্নমেন্টে যারা আছেন বা প্রশাসনের বা রাজনীতি, তারা তো তার এলাকার সমস্যাটা ভালো জানবেন, আমি ঢাকায় বসে জানবো না। সো তার এলাকার সমস্যা তাকে তুলে ধরতে হবে। তারা কি এলাকায় যাচ্ছেন নিয়মিত? তারা যাওয়া উচিত, যায় অবশ্যই, না গেলে ভোট দেবে কেন মানুষ, যারা রাজনীতি করেন বা যারা উন্নয়ন কাজ করেন। সেই জন্য আপনার যে কোঅর্ডিনেশনটা, কমিউনিকেশনটা অ্যামং দ্য ডিফারেন্ট এজেন্সিস, মিনিস্ট্রিজ অ্যান্ড পিপল, এটা আরো বেশি বাড়ানো উচিত। এবং আমি এই জন্যই কিন্তু এখানে হাওড় ডেভেলপমেন্ট বোর্ড, পাহাড় উন্নয়ন বোর্ড, এগুলো করা হয় কিন্তু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সের জন্য। এই এলাকাটা স্পেশালিটি আছে, তার জন্য স্পেশাল অ্যাক্টিভিটি থাকতে হবে, সেই অ্যাক্টিভিটিগুলো তারা ডিজাইন করবে অ্যাকর্ডিং টু দেয়ার নিড, এবং সেটা সরকারের সাথে কমিউনিকেট করবে অন প্রায়োরিটি বেসিস, এগুলো যাতে বাস্তবায়ন হয়। এবং আমাদের সাথে আছেন আনোয়ার ফারুক। জনাব আনোয়ার ফারুক, এ পর্যায়ে জানতে চাই যে হাওড় অঞ্চলের যে বাঁধগুলো রয়েছে তা তো প্রত্যেক বছরই ভেঙে পড়ছে, তো কেন বারবার করে ভেঙে পড়ে? সবগুলো হয়তো ভাঙে না, আসলে পানির চাপ তো অনেক বেশি থাকে। আমরা যেই স্ট্যান্ডার্ডই হয়তো বাদ হওয়ার কথা সেটা আমরা করি না, বা আমরা এখানে যারা কন্ট্রাক্টারি করেন তারা একটু ফাঁকিবাজি করেন। আমি বলবো যে প্রপারলি যদি কাজটা হতো, যে স্ট্যান্ডার্ড যদি ফিক্স হতো, তাহলে তো পানিটা ভাঙতো না। তো এখানে আমার পরামর্শ হলো যে আমি যতটুকুই করব স্ট্যান্ডার্ড করব, আমি সাব স্ট্যান্ডার্ড করে প্রতি বছর এর জন্য টাকা স্যাংশন করে, এই যে ওয়েস্টেজ অফ মানি, এদের করে কাজ হচ্ছে না। আপনি যদি করতে না পারি সে ভালো, পানির মতো আসবে চলে যাবে, কিন্তু আপনি একটু আটকালেন, মাঝখানে জমিগুলো নষ্ট হলো, এটার তো মানে হয় না। এটার থেকে এতে করে নেগেটিভ রেজাল্ট হচ্ছে, ফসলও নষ্ট হচ্ছে, টাকাও যাচ্ছে। যেরকম প্রত্যেক বছরে আমরা দেখি যে বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু সেগুলো কি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়? মেনটেন্যান্সটা আমাদের খুব দুর্বল। ইভেন কনস্ট্রাকশনও যে স্ট্যান্ডার্ড হওয়ার হতো সেই স্পেসিফিকেশন যে হয় না। আমাকে বুঝতে হবে যে আমার এখানে যেহেতু আর্লি ফ্লাড হলে কি পরিমাণ পানি প্রেশার হবে, কি পরিমাণ পানি আসবে, তার ডাটা দিয়ে আমাকে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে বাদ দিতে হবে, যাতে এটা মেনটেন করা যায়। আমি সেটা করতে গেলে বলবে যে অনেক টাকা দরকার, তাই অনেক টাকা দরকার আমি করব না। আমার অনেকটা বাজারে যতটুকু থাকে আমি 2 কিলোমিটার করবো, 5 কিলোমিটার করবো। আমি 20 কিলোমিটার হাফ স্ট্যান্ডার্ড করে তো সবটাই নষ্ট করলাম, টাকাও ওয়েস্টেজ হলো, ফসলও নষ্ট হচ্ছে। কিন্তু এই যে আপনি বললেন যে টাকা নষ্ট হচ্ছে, ফসলও নষ্ট হচ্ছে, কিন্তু তাদের নিয়ে যে গবেষণা যে করবে, সেই গবেষণার জন্য যে লোকবলটা দরকার, সেটা নিয়ে কি বলবেন? না, সেটা হয়তো গবেষণা আছে। এখানে সমস্যাটা হলে কি, ওই লোকালি যারা রাজনীতি করেন তাদের কমিটমেন্ট থাকে, আমি এই রাস্তাটা করে দেবো, তোমার এই রাস্তা কমপ্লিট করতে হবে। তখন পলিটিক্যাল কমিটমেন্ট ফুলফিল করতে গিয়ে এই রাস্তাগুলো তারা করে যেগুলো আপনার স্ট্যান্ডার্ড থেকে লো থাকে, এগুলো নষ্ট হয়ে যায়। জি, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে একদম জানতে চাই যে আসলে সরকারের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের আপনি কি পরামর্শ দিবেন, বিশেষ করে হাওড় অঞ্চলে যে প্রত্যেক বছরই কৃষকের যেভাবে স্বপ্নভঙ্গ হচ্ছে, ফসল ডুবে যাচ্ছে, পানির নিচে তলিয়ে যাচ্ছে, স্টেক হোল্ডারদেরকে কি পরামর্শ দিবেন বা কি উপায়ে তাদের আগানো উচিত? ওয়েটা আমি মনে করি প্রথম কাজটা হলো যে আমাকে করতে হবে যে অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে আমি আইডেন্টিফাই করতে হবে, যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। সো সে এলাকাগুলোর জন্য যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ হবে সেখানে আমি হয়তো কৃষিকাজ বারণ করব। বাট তো ওই এলাকার মানুষ তখন কি করবে, তাদের জন্য অল্টারনেট ইকোনমিক অ্যাক্টিভিটি দিতে হবে। কেউ হাঁস চাষ করবে, কেউ মাছ করবে, কেউ পর্যটনের কাজ করবে, কেউ দোকান করবে, কারণ এই হাওড়া এলাকায় কিন্তু একটা পর্যটনের একটা রিসোর্সফুল এলাকা এখন আমাদের জন্য হয়েছে। সো ওই ধরনের অ্যাক্টিভিটিতে যাতে যদি আমি জড়াইতে পারি, তাহলে আমার ধান করে আমার ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার নেই কৃষকের। দ্বিতীয়ত হলো যে আমাদের আরও বেশি গবেষণা করতে হবে যে হাওড়ের জন্য কোন কোন জাতগুলো ভালো দেবে, কি ফসল আমার ভালো এফেক্টিভ হবে। ওইভাবে আমাদের শর্ট ডিউরেশন ধান আনতে হবে, আমাদের কোল্ড ইনজুরি প্রোটেক্ট করে এই ধান আনতে হবে, যাতে আমি আগাম 15 দিন আগে ধানটা লাগাইতে পারি, তাহলে কিন্তু আমি অনেক সেভ হতে পারতাম। এর বাইরে যে কাজটা দরকার, যে আমি আবারও বলবো যে প্রকৃতির সাথে যুদ্ধ না করে প্রকৃতি যেটা সহায়ক ওই জাতগুলো ধান করা, যেগুলো পানিতে ডুবলেও আপনার আমাদের এখন জাত আছে যেটা আপনার 2 সপ্তাহ পানির নিচে থাকলেও নষ্ট হবে না। তো ওই ধরনের বড় সিজনের ধানের জাতগুলো ওখানে নিয়ে যেতে পারলে, স্ট্রেস টলারেন্স ভ্যারাইটিগুলোকে যদি আমরা পপুলার করতে পারি, তাহলে ওই এলাকায় ধান পাবো। আমার সব জায়গায় ধান করতে হবে,
এমন কোনো কথা নেই। বাট হাওরের ধানটার সুবিধা কি, একটা ফসল হয়, ফসল খুব ভালো হয় এবং ধানের কোয়ালিটিও ভালো হয়। সেই জন্য আমাদেরকে এই জায়গাতে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম থাকতে হবে। হাওরের জন্য স্পেশাল অ্যাক্টিভিটিস থাকতে হবে, যেটা স্পেশালি ডিজাইন ফর হাওর। এবং প্রতি বছর যেহেতু হাওরে ক্ষতিগ্রস্ত হয়, সুতরাং হারভেস্ট প্রথমে 1 মাস হাওরে কী কী অ্যাক্টিভিটিস কার করবে এগুলোর একটা ক্লিয়ার দিক নির্দেশনা থাকবে এবং সেখানে কোঅর্ডিনেশন থাকতে হবে। কোনো একটা বডি সেটাকে সুপারভাইজ করবে সরকারের সিনিয়র লেভেলে, সেটা হাওর ডেভেলপমেন্ট বডি হোক, কৃষি মন্ত্রণালয় হোক, প্রধানমন্ত্রী স্বয়ং হোক, এগুলো দেখতে হবে যাতে এই ক্ষতিটা না হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার। আনোয়ার ফারুক, আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।